শ্রীমতী সোনিয়া গান্ধী তিনি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। কংগ্রেসের কোনো নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকমের চেষ্টা করলেও বাস্তবে যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং তার যে ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ কংগ্রেসের নেতাদের কাছে নেই। বন্দে মাতরম তার সার্ধশতবর্ষ চলছে। গোটা ভারতবর্ষ জুড়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম তাকে রাষ্ট্রগীতকে সম্মান এবং মর্যাদা দিয়ে বর্ষব্যাপী নানা অনুষ্ঠান হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে বন্দে মাতরমের সম্মান মর্যাদার ক্ষেত্রে নির্দিষ্ট আইনও আনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি দায়িত্ব নেওয়ার পরে সমস্ত সরকার এবং সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনাতে বন্দে মাতরম আমরা বাধ্যতামূলক করেছি। সর্বোপরি স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা আনার জন্য যারা বিপ্লবী ছিলেন তাদের সঞ্জীবনী মন্ত্র ছিল বন্দে মাতরম। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের এই অমূল্য সৃষ্টি গোটা দেশ গ্রহণ করেছে। এটি জাতীয়তাবাদের মন্ত্র, এটি সঞ্জীবনী মন্ত্র, এটি জাগরণের মন্ত্র। আমি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে বন্দে মাতরমকে অপমান করা মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং সর্বোপরি এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। আমি পশ্চিমবাংলার এই ভূমি থেকে এর তীব্র নিন্দা করছি। ইতিমধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র পরিবারের পক্ষ থেকে সৌমিত্র চ্যাটার্জি তিনি গতকাল কংগ্রেসের চেয়ারপারসন পার্লামেন্টারি বোর্ডের সোনিয়া গান্ধীজিকে একটি চিঠিও লিখেছেন। আপনারা জানেন, যেটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা পেয়েছি, সেই চিঠির প্রতিলিপি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও তিনি দিয়েছেন। আমি পশ্চিমবাংলার কংগ্রেসীদের কাছ থেকে কিছু আশা করব না, কারণ এদের এই বিষয়ে কিছু বলার ক্ষমতা বা দম আছে বলে আমার মনে হয় না। আমি ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের সৌমিত্র চ্যাটার্জির লেখা মাননীয় সোনিয়া গান্ধী এবং মাননীয় মল্লিকার্জুন খাড়গেকে চিঠির পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া আশা করব এবং এই বন্দে মাতরম মন্ত্র, বন্দে মাতরম কে অপমান করার মধ্য দিয়ে সমগ্র রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমকে অপমান করা হয়েছে বলে আমরা মনে করি। এই বন্দে মাতরম যে অতীত ইতিহাস ভারতীয় জাতীয়তাবাদের চেতনাকে যেমন নতুন ভাষা দিয়েছিল, সাথে সাথে
এটি আনন্দ মঠে অন্তর্ভুক্ত হয়, এটাও আমরা সবাই জানি। বঙ্গভঙ্গের পরে এই গান আরো গভীরভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে যায়। বিপিনচন্দ্র পাল লিখেছিলেন যে স্বদেশী বয়কট এবং বন্দে মাতরম, স্বদেশী বয়কট এবং বন্দে মাতরম এই তিনটি শব্দই হয়ে উঠেছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণবন্ত সমর্থক। স্বাভাবিকভাবে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আমরা এবারে পশ্চিমবঙ্গ সরকার বন্দে মাতরম শুধু প্রার্থনায় বাধ্যতামূলক করেছি তা নয়, আমরা এই বর্ষে বন্দে মাতরম একটি জাতীয় মানের মিউজিয়াম তৈরি করার জন্য আমরা ঘোষণা করেছিলাম, আপনারা জানেন। তাই কালকের এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বন্দে মাতরম তথা ঋষি বঙ্কিমচন্দ্রকে যারা অপমান করেছেন, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, এটুকু আমি আশা করব। কাল 15 अगस्त स्वाधीनता दिवस था। उस दिन कांग्रेस की जो मुख्यालय दिल्ली में जिस तरीके से वंदे मातरम गान को लेकर जब हो रहा था, कांग्रेस की चेयरपर्सन श्रीमती सोनिया गांधी जी ने कांग्रेस पार्टी की ओर से जिस तरीके से पूरा वंदे मातरम संगीत को अपमान किया है, सबका सामने आया है। बंकिम चंद्र जी जिनको पश्चिम बंगाल में सब लोग साहित्य सम्राट करके पुकारता है, उन्होंने ये वंदे मातरम गीत देश को दिया है। ये वंदे मातरम का साथ राष्ट्रवाद, देश प्रेम और हमारी जो जातीयतावाद है, इसका साथ गहरा संपर्क है। ऋषि बंकिम चंद्र चट्टोपाध्याय का जो फैमिली है, उन्होंने काल ही सोनिया जी और खाड़गे जी को पत्र लिख के इसका विरोध भी किया है और उनको माफी मांगने के लिए उनको मांग भी किया है। मैं बंकिम चंद्र चट्टोपाध्याय जी का फैमिली की ओर से सौमित्र चट्टोपाध्याय जी ने जो खत भेजा, अभी तक सोनिया जी की ओर से, कांग्रेस की ओर से इसके ऊपर कोई रिएक्शन नहीं आया है। पश्चिम बंगाल का जनता ऋषि बंकिम चंद्र और वंदे मातरम के लेकर उनका बहुत बड़ा इमोशन है। वंदे मातरम का 150 साल भी चल रहा है। बीजेपी सरकार आने का बाद वंदे मातरम को हर एजुकेशनल इंस्टीट्यूशन में, प्रेयर में मैंडेटरी किया है। पूरा वंदे मातरम गीत को गाना पड़ेगा, पड़ रहा है सब सरकार और सरकार एडेड इंस्टीट्यूशन में, एजुकेशनल इंस्टीट्यूशन में। हम लोग इस बार वंदे मातरम की 150 साल में एक वंदे मातरम म्यूजियम का भी हमारी बजट में डिक्लेयर किया है। इसलिए काल जिस तरीके से कांग्रेस की चेयरपर्सन ने कांग्रेस प्रेसिडेंट की उपस्थिति में वंदे मातरम को अपमान किया है, इसमें पूरा बंगाल में बहुत बड़ा आक्रोश है, जन आक्रोश है।
मैं पश्चिम बंगाल के मुख्यमंत्री के नाते जनता का जो भावना ये मीडिया का सामने मैं लाने के लिए कोशिश कर रहा हूं, और उनकी फैमिली की ओर से जो पत्र लिखा गया है, तुरंत उनके ऊपर कांग्रेस चेयरपर्सन आपने क्षमा स्वीकार करे और रेस्पॉन्स करे, ये भी उम्मीद कर रहा हूं। আমার পাঠ শেষ, অন্য কিছু আছে? এটা তো বাংলা শুধু নয়, এ তো রাষ্ট্রের সঙ্গে যুক্ত। আসমুদ্র হিমাচল পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হয়। ভারতবর্ষের পার্লামেন্টে কঠিন এবং কঠোর আইন আনা হয়েছে বন্দে মাতরমকে অমর্যাদা করলে। তো এটা শুধুমাত্র পশ্চিমবাংলা থেকে নয়, নিশ্চিতভাবে ঋষি বঙ্কিমচন্দ্র তিনি পশ্চিমবাংলার সাহিত্য সম্রাট, তার প্রতি এই বাংলার আবেগ অনেক বেশি। কিন্তু এটা বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনের স্বদেশী মন্ত্র ছিল, তাই এটাকে কেবলমাত্র পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তার পরিবার গতকাল রাতেই রিয়াক্ট করেছেন, মেল করে মাননীয় সোনিয়া গান্ধীকে, মাননীয় মল্লিকার্জুন খাড়গেকে জানিয়েছেন। তারা ক্ষমা চেয়ে নিন, ভুল হয়েছে স্বীকার করবেন, এটাই আশা করব। ये हाई अपीजमेंट का पॉलिटिक्स है। जो 15 साल ममता बनर्जी ने किया है, वही पॉलिटिक्स कांग्रेस भी करता है। एक खास वोट बैंक को संतुष्ट करने के लिए सब कर रहा है। अचानक उनकी जो मिस्टीरियस डेथ हुआ है, इसके बारे में तफ्तीश के बारे में कुछ पता चला है? कई सारे आरोप उठाए जा रहे हैं कि वो मानसिक तनाव में थे। थोड़ी देर पहले मैं पूरा फैमिली के साथ बात किया। बीरभूम का एमपी असीद माल जी का फोन से उनकी वाइफ, उनका 2 दादा, सबका साथ बात हुआ। आशीष जी ये जेंटल पॉलिटिकल लीडर थे। मैं जब असेंबली के कुछ दिन पहले बताया, देखिए मैं कुछ कुछ लीडर का नाम भी लिया जो अपोजिशन खेमे भी है, लेकिन मैं बताया सज्जन व्यक्ति भी है। उनका फैमिली मुझे बताया, जो ध्रुवो साहब बीजेपी का एमएलए ने चुनाव जीता था, वो जीतने के बाद पहले 5 बार का एमएलए जिनको उन्होंने हराया, एक्स मिनिस्टर, उनका 5 होकर प्रणाम करके आया है उनके घर से। ध्रुव साहा जी खुद जाकर, और उनका पूरा फैमिली बता रहा है हम लोग का साथ बीजेपी का लोकल लोग और पुलिस का साथ अच्छा रिलेशन है। कोई भी एक नोटिस भी कभी भी नहीं दिया, कोई फोन भी नहीं किया, कोई एडमिनिस्ट्रेशन की ओर से उनको पूछताछ भी नहीं किया है। ये बहुत दुखद इंसिडेंट है। अच्छा आदमी था, एडुकेटेड आदमी था, मेरा साथ भी अच्छा रिलेशन था। मैं मुख्यमंत्री बनने के बाद मुझे मैसेज भी मिला था कि मैं आपका पास आऊंगा, मुलाकात करूंगा। एक शरीफ आदमी था। ये दुखद इंसिडेंट है, लेकिन मैं परिवार का साथ बात किया, सबका साथ। अब थोड़ी देर पहले वीडियो कॉल कर असीद माल जी का फोन से वीडियो कॉल करके सबको साथ में बात कर लिया। मैं उनको बताया, जो मैं एसपी बीरभूम को डायरेक्शन दे रहा हूं, आप लोग थोड़ा कोऑपरेट कीजिए। उनका मोबाइल फोन पुलिस को देना चाहिए। जो टीएमसी का भ्रष्टाचारी लोग है, वो लोग डरा सकता है उनको, जो हम लोग आपका नाम भी ले लूंगा, ये करूंगा, ये डरा सकता है। ये पुलिस देख लेगा, मोबाइल कॉल रिकॉर्ड सीडीआर निकाल के थोड़ा देखना चाहिए इसके ऊपर। चुनाव का बाद उन्होंने ममता बनर्जी को छोड़ा। ममता बनर्जी ने एक कमेटी बनाया, वो तुरंत कमेटी से रेजिग्नेशन दे दिया।
बोला मैं आपका साथ नहीं हूं। स्वाभाविक रूप से पुलिस को कुछ करना पड़ेगा, करेगा, शायद परिवार हेल्प करेगा। और मैं भी बताया मेरा मौका मिलते ही मैं परिवार का साथ मुलाकात भी कर लूंगा। परिवार के साथ मेरा बहुत अच्छा रिलेशन है, आप लोग क्रॉस चेक कर लीजिए। अभी उनको दोनों सीनियर दादा है, 84 ईयर्स ओल्ड। सबका साथ बात हुआ, वाइफ का साथ, दीदी का साथ भी बात मैं कर लिया। একটু বলার ছিল যেটা হচ্ছে যে আর দুজন বলছেন কেন, একজন বলুন। বঙ্কিমচন্দ্রের সঙ্গে বাংলা একটা বুদ্ধিজীবী, এই যে এই ঘটনাটা যে ঘটেছে এটা তো বাংলার মানে আত্মসম্মানে আঘাত। তো বাংলার বুদ্ধিজীবীরা এই বিষয়ে আপনার কাছে কোনো মতামত জানিয়েছে? দেখুন, এটা তো কালকে ঘটেছে। কাল সবাই স্বাধীনতা দিবসের একটা আনন্দ, একটা উৎসবের মেজাজে সবাই ছিলেন। আর আজকে রবিবার, নিশ্চয়ই রিয়াক্ট করতে শুরু করবেন। পরিবার তো কাল রাতেই করেছেন, লেট নাইট। একটু আগে পরিবারও প্রেস কনফারেন্স করেছে, দিল্লিতেও প্রেস কনফারেন্স হচ্ছে, অনেক জায়গায় অনেকে রিয়াক্ট করছে, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হচ্ছে, ওই ছবি তো ভাইরাল হয়েছে। কিভাবে এত রাগ দেখাচ্ছেন, বাপরে বাপ! কংগ্রেসের চেয়ারপারসন কি রাগ তার, বন্দে মাতরম কেন পূর্ণাঙ্গ গাইছে? পারলে তো মানে চাকরি কেড়ে নেয় এমন অবস্থা মল্লিকার্জুন খাড়গের। সবাই দেখেছে, এত রাগ। কি রাগ কেন? দশপ্রহরণ ধারিনি, মা দুর্গার কথা বলা আছে বলে, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এগুলো বলা আছে বলে, বিদ্যা দায়িনী মা সরস্বতীর বন্দনা আছে বলে, ধরণিং ভরণিং বলা আছে বলে, সংস্কৃত বলা আছে বলে নাকি? এগুলো দেখছে সবাই, সবাই দেখছে, লুকানোর কিছু নেই। রিয়াকশন তো হবেই। ওনারা পরিবারের কথা মেনে নিয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, বাড়তে না দেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। এক মিনিট বাবু, নাকাশিবাড়া পরে আশিসবাবুটা শেষ করুন। আশিসবাবু সম্পর্কে একটু বাংলায় বলুন। আর সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে উনি একটা নোট রেখে গেছেন, সেখানে উনি বলেছেন যে দুর্নীতি সবাই মামলায়, দেখেছে তো, আপনারা দুর্নীতি মামলা মিডিয়াতে ডাকাডাকি করছেন, তো ওটাতে উনি জড়িত ছিলেন না, ক্ষমতা ছিল না ওনার। দ্বিতীয়ত একটা পরামর্শ দিয়ে গেছেন যে পরিবারের কেউ যেন রাজনীতিতে না আসে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এই সুইসাইড নোটটা ফরেন্সিকে যাবে, এইটা অ্যাকচুয়াল তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে। তা আমি একজন বিরোধী নেতা বা পলিটিক্যাল পার্সন হিসেবে অনেক কথা বলতে পারতাম, কিন্তু এখন ওই সুইসাইড নোটের উপরে আমার মন্তব্য করা মনে হয় ঠিক হবে না। পুলিশ যেটা ফরেন্সিকে পাঠাবে, ওনার হস্তাক্ষর প্রমাণ হবে, তারপরে পুলিশ মন্ত্রীর বলা উচিত। পুলিশ মন্ত্রীর একটু দায়িত্ব বেশি, দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু সামগ্রিকভাবে আমি যেটা হিন্দিতে বললাম সেটা বাংলাতে বলে দিতে পারি। প্রথম সকালেই ঘটনাটা জেনেছি, এটা খুবই দুঃখের। এবং এই খবরটা শোনার পরে আমরা যারা তার সঙ্গে কাজ করেছি অনেক দিন ধরে, এবং 2006-এ কয়েকজন গুটিকতক মাত্র বিরোধী এমএলএ ছিল, তার মধ্যে উনিও ছিলেন, আমিও ছিলাম। তো স্বাভাবিকভাবে এটা আমার খুব মানে আমাদের বেদনার লেগেছে, প্রথমেই শক। তারপরে পুলিশকে যা বলার বলেছি, জেলা শাসককে বলেছি ময়না তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য, পুলিশকে বলেছি পরিবারের পাশে সম্পূর্ণভাবে এই সময় থাকা দরকার। স্থানীয় বিধায়ক ধ্রুব সাহাকে মেসেজ করেছি, তিনি কলকাতায় একটি কর্মসূচিতে আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করেছি। ফাইনালি বীরভূমের আমাদের বোলপুরের এমপি অসিত মাল মহোদয় ওনার বাড়িতে ছিলেন। অসিত মাল মহোদয়ের ফোন থেকে অসিত মাল আমাকে প্রথমে ফোন করেন যে বৌদি কথা বলতে চাইছেন। আমি তখন বললাম যে আপনি কেটে দেন, আমি ভিডিও কল করব।
আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি, করে পুরো পরিবার এক জায়গায় ছিল, ওনার 2 দাদা এবং বৌদি ও অসিত মাল সহ। সেখানে আমি তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি, এবং ওরা শোক সামলে নেওয়াটা খুব কঠিন। আর আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কেউ উত্ত্যক্ত করেছেন কিনা, এর মধ্যে কিছু ঘটেছে কিনা এই আমাদের এই 100 দিনের মধ্যে। উনি বললেন যে না, ধ্রুব সাহা তো জেতার পরে বাড়িতে এসে, মানে ধ্রুব সাহাও বলেছেন, প্রণাম করেছেন, ওনার বাড়ি থেকেও আমি কনফার্ম করলাম গেছিলেন, প্রণাম করে এসেছেন, আশীর্বাদ নিয়ে এসেছেন। সাথে সাথে কোন স্তরে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলুন, পুলিশ প্রশাসন বলুন, কোনো চিঠি নোটিশ ওনাকে কেউ করেনি, ডাকেনি কখনো। উনি খুব পিসফুলি ছিলেন ওখানে। হয়তো শাসক দলের একজন ডেপুটি স্পিকার, মন্ত্রী হিসেবে যে ক্ষমতা তার ছিল সেটা চলে গেছিল, কিন্তু স্বাভাবিক জীবনযাপন ওখানে উনি করতেন, সবার সঙ্গে মিশতেন। বাড়ির লোক তো বলছে আমাদের সঙ্গে তো সবার সম্পর্ক ভালো, বিজেপির লোকজন তো অধিকাংশই ওনার ছাত্র, আমার ছাত্র, ওনার দাদারাও শিক্ষক সম্ভবত। তা আমি তাদের পাশে দাঁড়ানোর কথা বললাম যে পুলিশকে একটু সহযোগিতা করুন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো, আমরা অমুক করে দেবো। কারণ একটা তো মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মানে মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ, দেখবেন মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। এক কথায় বলা যায় ঘটনা বেদনাদায়ক। দ্বিতীয় কথায় বলা যায়, আমি বিধানসভায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আমি নামগুলো উল্লেখ করতে চাই না, আমি 2-1 জনের নামও বলেছি, আপনারা দেখেছেন এমএলএ বিধানসভায়, যে এদেরকে তো আর কেউ দুর্নীতিগ্রস্তও বলবে না এবং এদেরকে জেলে নিয়ে যাওয়ার কথাও বলবে না, এদের বিরুদ্ধে অভিযোগও নেই। তার ঠিক একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা যেতে পারে, একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, তার ফলোয়ার্সদের মধ্যে অনেক বিতর্ক আছে। যেমন রামপুরহাটের বকটুইর ইনসিডেন্ট নিয়ে, ওখানে, কারণ সবটা তো ওনাদের নিয়ন্ত্রণে ছিল না, কারণ তৃণমূল কংগ্রেসে তো সবাই জানেন যে সকলে ছিলেন ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। তাই উনার সহযোগীরা বা উনি যাদের নিয়ে রামপুরহাটে রাজনীতি করতেন তাদেরকে তো সার্টিফিকেট আমি দিতে পারবো না। রামপুরহাটের বকটুইতে অনেক ঘটনা ঘটেছে, ওখানে স্যান্ড মাফিয়াদের দৌরাত্ম্য আছে, ওখানে আপনার ওই ভাদু, আনারুল, এসব কি সব ঘটনাও তো গত 2-3 বছরের মধ্যে ঘটেছে। কিন্তু ব্যক্তিগতভাবে একজন শিক্ষাবিদ, সজ্জন, সৎ মানুষ, তার এভাবে চলে যাওয়া এবং কোনো কারণ ছাড়াই, কারণ মিনস এই জন্য বলবো, বিজেপি প্রার্থী জিতে 5 বারের এমএলএকে হারানোর পর বাড়ি গিয়ে প্রণাম করেছে। এই যে 4 মাস আগের নির্বাচনে তো আপনি এরকম উদাহরণ খুব একটা দিতে পারবেন না, যে যার সঙ্গে লড়াই করলো তাকে হারালো, দিয়ে তার বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে যাতে আমি আপনার দেখানো পথে 5 বছর চলতে পারি। এটা তো ওনার ক্ষেত্রে ঘটেছে। বিজেপির, ওনার পরিবারও আমাকে বললেন যে বিজেপির সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমি জিজ্ঞেস করেছি পুলিশ কখনো ফোন করেছে কিনা, থানায় ডেকেছে কিনা, বা কোনো অসুবিধা হয়েছে কিনা।
কোনো অসুবিধা ওনার হয়নি, কারোর সঙ্গেই কোনো খারাপ সম্পর্ক ছিল না। তা স্বাভাবিকভাবে ওনার চলে যাওয়াটা দুঃখজনক, এবং উনি থাকলে আমার মনে হয় ভালোই হতো। উনি অন্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই মমতাপন্থী তৃণমূল থেকে তার দূরত্ব তৈরি করেছিলেন। খুব অল্প সময় পরবর্তীকালে তিনি আমার সঙ্গে দেখা করার জন্য অনুরোধ পাঠিয়েছিলেন বেশ কিছুদিন আগে, যেহেতু অনেক দিনের একটা চেনা পরিচয় ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেচ্ছা দিয়েছিলেন। বলেছিলাম আপনি কখনো কলকাতায় এলে আসবেন, সচিবালয় তো কোনো দলের নয়, সকলের। আপনি এতদিন প্রাক্তন এমএলএ ছিলেন, বিধানসভায় আপনি আসতে পারেন, এক্স এমএলএ হিসেবে আপনার পূর্ণ অধিকার আছে, নাগরিক হিসেবে তো আছেই, এক্স এমএলএ এক্স ডেপুটি স্পিকার হিসেবে এক্সট্রাও আপনার অধিকার রয়েছে। সব মিলিয়ে বেদনাদায়ক। স্যার স্যার আরেকটা কি বলছো? তৃণমূলের লোকেরা মেরেছে। আমরা তো সবাইকে আইনের শাসন দিচ্ছি, তামান্নার ক্ষেত্রেও দিয়েছি। ওখানে জব্বার শেখ জেলে আছে, জেল থেকে মারিয়েছে প্রাথমিকভাবে, এসপি আমাকে যা জানিয়েছে। অ্যারেস্ট হয়েছে ওখানে, জব্বর শেখের স্ত্রী অ্যারেস্ট হয়েছে, যিনি তৃণমূলের প্রধান। খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ছাড়া ওই লম্পট যারা এখনো, ওই যে আমার কাছে দুবার হেরেছে তার সঙ্গে যে লোকগুলি আছে, ওই লম্পটরা ছাড়া কেউ এই ধরনের নোংরা রাজনীতি করতে পারে না। और एक वीडियो सामने आ रहा है कांग्रेस ऑफिस से, जहां पे राहुल गांधी बोल रहे हैं कि हम लोग यहाँ पे वंदे मातरम नहीं गाते, अपना गाना खुद बजाता है, अपना गाना खुद गाते हैं। और कांग्रेस लीडर्स अब ये दावा कर रहे हैं कि सोनिया गांधी की जो जेस्चर थी वो सिर्फ मल्लिकार्जुन खड़गे के लिए एक चेयर मांग रही थी। वो उनका तो कंपनी का चेयरपर्सन क्या किया सब देख लिया, और कंपनी का मैनेजिंग डायरेक्टर खुद बता दिया वंदे मातरम नहीं चलता है इधर। ये बहुत देशप्रेमी जनता को आघात लगा है, और इसी बंकिम चंद्र जी को अपमान पश्चिम बंगाल का जनता स्वीकार नहीं करेगा। क्षमा मांगना पड़ेगा, गलती स्वीकार करना पड़ेगा, नहीं तो आने वाला दिन में धरना प्रदर्शन होगा। অথরিটি একটা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল, তারপরে এই সরকার আসার পরে সেটা তদন্ত হয়েছে, একটা রিপোর্টও জমা পড়েছে। এটারও উল্লেখ উনি করেছিলেন যে উনি কোনোভাবে কোনো ক্ষমতা ছিল না ওনার, এটা লিখেছেন। কিন্তু আপনার কাছে কি তথ্য আছে, মানে উনি কি সত্যি এর মধ্যে জড়িত ছিলেন কি ছিলেন না? কারণ রিপোর্ট অলরেডি আমি আপনাকে বলতে জমা পারবো পড়েছে। না, আমি রিপোর্টের কপি দেখিনি। আমার কাছে আসে তখনই যখনই রিপোর্টের উপর অ্যাকশন নেওয়ার প্রশ্ন থাকে। ইনভেস্টিগেশন তো হতেই পারে। একটা সরকার ছিল, প্রচুর গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, ডেভেলপমেন্ট অথরিটি, পৌরসভার বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত হচ্ছে। আশিস বাবুর বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই। পরিবারকেও জিজ্ঞেস করেছি, বললো না না, পুলিশ থেকে আমাদের মানে নোটিশ করা তো দূরের কথা, কোনো পুলিশের দিক থেকে কোনো ফোন কলই কখনো আসেনি যে থানায় দেখা করুন বা অমুক করুন। এমনকি ডেভেলপমেন্ট অথরিটি থেকে বা ইউডিএমএ ডিপার্টমেন্ট থেকেও ওনাকে প্রশ্ন উত্তরের কোনো চিঠিও পাঠানো হয়নি, দেখাও হয়নি। আশিসবাবুর সঙ্গে ব্যাপারে কিছু নেই, ক্রিস্টাল ক্লিয়ার। মানে ওনার সঙ্গে কোনো মানে এফআইআর এখন অব্দি লজ হয়নি বলে আমার জানা নেই। কিন্তু কমপ্লেন তো কন্টিনিউয়াস প্রসেস, যে কেউ করতে পারেন, কমপ্লেন তো হতেই পারে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এই শান্তনুকে ডাকো। আমি একটা করে নিই তাহলে। ওইটা তো सर सर एक हाँ।
কোথায় নাই 3.1 ওখানে সেলফ এনুমেরেশন আমরা इसे दिए दे सीओ तो दिए दे। सर बांकुरा से एक खबर आ रहा है, एक परिवार ने आरोप किया है कि एक मुस्लिम परिवार का लड़का कुछ दिन पहले दिल्ली में जो प्रदर्शन हुआ था उसमें शरीक हुए थे सीजेपी के, तो इसके खिलाफ उनके पिताजी और उनको मारा पीटा गया। कल बर्दवान अस्पताल में 50 से ऊपर उनका उम्र है, उनका मौत हो गया है। अभी भी पुलिस संज्ञान लिए, थोड़ी देर पहले यह खबर आई है। कहना है कि 5 बीजेपी के स्थानीय नेता के खिलाफ आरोप है कि वो सीजेपी के प्रोटेस्ट में सब शामिल हुए थे, इसीलिए दोनों को बेरहमी से पीटा गया और वो पुलिस के पास भी नहीं जा पाए। एक मसला हुआ, बस तनाव है, ये इंदास का मामला है। देखिए एक इंसिडेंट हुआ है, इसका साथ उनको और दिल्ली का कोई रिलेशन है कि पता करना पड़ेगा। जो एफआईआर है उसमें कोई बीजेपी का नाम नहीं है, मिसक्रिएंस बोला है। आपको कौन बोला है? आप लोग खुद बता रहा है सब। परिवार के तरफ से जो आरोप है उनके परिवार एफआईआर का हाँ, जो कॉपी में तो वही नहीं है, तो अभी- मिसक्रिएंस लिखा हुआ है, अच्छा तो बीजेपी का नाम नहीं ले। और 5 आदमी का खिलाफ एफआईआर किया था, सब तो अरेस्ट हो गया, 3 तो अरेस्ट हो गया है, एडिशनली 5 8 एफआईआर जिस लोग को खिलाफ बोला अरेस्ट हो गया। कानून का शासन है ना यहाँ, तुरंत कार्रवाई हुआ है, बाकी कार्रवाई होगा। उनका घर में हाउस गार्ड लगा दिया गया है। एफआईआर नेम 5 में 3 अरेस्ट हुआ है, इन एडिशनल टू दैट 5 एडिशनल भी अरेस्ट हुआ है, और 2 को अरेस्ट करने के लिए इसको को डायरेक्शन मिला है, जहां भी है ढूंढ के तुरंत कार्रवाई करना पड़ेगा। और मैं वो एफआईआर का कॉपी में मुझे भेजा है गवर्नमेंट पुलिस की ओर से, उसमें मिसक्रिएंस बोला है इनिशियली। वो जो बोलेगा वही बोलेगा, क्या इसमें तो छुपाने का कोई बात नहीं है। जो इंसिडेंट हुआ उसका गांव में हुआ, सरकार कार्रवाई करेगा, स्ट्रांग कार्रवाई करेगा। और सुनने में आ रहा है कि ये इशू लेकर के कांग्रेस पार्टी का कल प्रोटेस्ट भी है बांकुरा में। बांकुरा में कांग्रेस पार्टी का एक प्रोटेस्ट भी है। प्रोटेस्ट कर सकता है, वेलकम है, तो कोई दिक्कत नहीं है। कलकत्ता में भी तो प्रोटेस्ट हुआ, हम लोग तो आप लोग पिटाई खाया, पुलिस ने तो कुछ नहीं किया। सब एफआईआर मीडिया पर्सन ने किया, पुलिस ने कुछ नहीं किया है। डेमोक्रेटिक कंट्री है, सबको करना चाहिए। ঠিক আছে, একটা প্রশ্ন বলছিলাম যে যে আয়ুষ্মান ভারতের সঙ্গে কি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সেটা কি একসঙ্গেই হবে? একসঙ্গে আজকেই লঞ্চ হচ্ছে। আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে আয়ুষ্মান ভারতের কার্ড কারা পাবেন ক্রাইটেরিয়া অনুযায়ী। এমনি তো সিনিয়র সিটিজেন অল 40 লক্ষ, ওদের কোনো ক্রাইটেরিয়া নেই, সবার সিনিয়র সিটিজেন যারা বাবা কাকা জ্যাঠা দাদু দিদা যারা আছেন সবাই পাচ্ছেন 70 ঊর্ধ্ব, কোনো তার ক্রাইটেরিয়ার মানে নেই। বাকি যে ক্রাইটেরিয়া আছে তাতে আয়ুষ্মান ভারতে ফিট করে যাচ্ছেন ম্যাক্সিমাম 80 লক্ষ পরিবার মতো ফিট করছেন না, তাদের জন্য সেম 5 লাখ টাকা গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে পাবে সেই সেই হসপিটালে তারা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা করা হবে এবং তাদেরকে এই সুযোগ দেওয়া হবে যাতে কেউ বঞ্চিত না হন। হ্যাঁ, ক্যাশলেস একদম ইকুয়াল, মানে আয়ুষ্মান ভারতে যা বেনিফিট চিফ মিনিস্টার হেলথ স্কিমে সেম বেনিফিট, একদম আপনার সমান ইকুয়াল। আরেকটা বলি, আমাদের ওই 1 আগস্ট থেকে আমি শুরু করেছিলাম পশ্চিমবঙ্গে, জানেন আমি সহ অনেকেই ওই সেলফ এনুমেরেশন, আমরা ভারতবর্ষের মধ্যে এখন ফার্স্ট হয়েছি সোফার। আমাদের রাজ্যে সবচেয়ে বেশি করেছে 53,13,589 জন। আমাদের কমপ্লিশন রেট হচ্ছে 93.84, 93.84। আমরা ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট 53,13,589। বাঁকুড়ায় যে অভিযোগটা উঠেছে না, যে পিটিয়ে খুব মেরেছে, হসপিটালে ভর্তি করেছে এবং এফআইআর। পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকি দুজনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরো সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠিন ব্যবস্থা নিয়েছে। না, লাগবে না। ইনিশিয়াল ইনভেস্টিগেশন তো এক্ষুনি তো প্রথমেই বলা উচিত নয়, কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে, পরিবার যেমন চেয়েছে অ্যাকশন নিয়েছে। পুলিশ যে 5 জনকে চিহ্নিত করে দিয়েছে, 3 জনকেই গ্রেপ্তার করেছে একদম সুনির্দিষ্ট ধারা দিয়ে, হত্যার ধারা দিয়ে। বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার যেমন যেমন চেয়েছে চাইছে তেমন তেমন পুলিশ আইনের মধ্যে দাঁড়িয়ে কঠিন কঠোর ব্যবস্থা নিচ্ছে, কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। ঘটনা বেশ কিছুদিন পুরনো, 2-3 দিন এটা আগে। তদন্ত করে দেখতে হবে, তদন্ত করে দেখতে হবে। যদি গাফিলতি থাকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, কিন্তু ঘটনা ঘটার পরে যা যা পরিবার চেয়েছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, এইটুকু আমি বলতে পারি। অন্নপূর্ণা যোজনা কালকে থেকে ডিসবার্স করা হবে আপনি বলেছিলেন, টোটাল নাম্বারটা কি আজকে বলা যাবে? না, টাকা ট্রান্সফার হয়ে গেলে পেয়ে যাবেন সংখ্যা। মাননীয় মুখ্যমন্ত্রী, ওই সেন্সাসে আপনি যে সেলফ এমুনারেশনের কথা বললেন, তাতে কিন্তু সার্ভার ডাউন থাকার জন্য অনেকেই এটা করতে পারেনি, এই অভিযোগ কিন্তু উঠেছে। আচ্ছা, দেখে নিচ্ছি। এইটা যদি দেখেন, সাকসেস রেট তো 93.8। না সেই ফিগারটা তো পেলাম আপনার কাছে, কিন্তু এই অভিযোগ আছে। আমি পার্সোনালি, আমার ফ্যামিলি বা আমার, এটা আপনাকে বলতে হবে, আমি কিন্তু বহুবার চেষ্টা করে এই সার্ভার পাইনি। আচ্ছা, হতে পারে কারো কারো ক্ষেত্রে। স্যার 100 ডেজ আমরা হাইস্ট করতে পেরেছি। স্যার 100 ডেজ এর কোনো সেলিব্রেশনের প্রোগ্রামস কি আছে, মানে গভর্নমেন্টের 100 ডেজ কমপ্লিশনের পর? সেলিব্রেশন তো নয়, আমরা লোককে জানাবো যে 100 ডেতে আমরা কি করতে পেরেছি। 100 ডেজটা খুব শর্ট টাইম, এখনই সেলিব্রেশনের তো দরকার নেই, এটা একটু অতিরিক্ত হয়ে যাবে না। আমরা 1 বছর পূর্ণ করবো যেদিন, সেদিন সেলিব্রেশন করব, কিন্তু এক মাসের মধ্যে কি কি করতে পেরেছি নিশ্চিতভাবে বলবো। কালকেই 2টো বড় সরকারি কর্মসূচি, একটা আমি তাতে যুক্ত হব, একটা সরকারি কর্মসূচি, একটা বিনিয়োগ, কালকেই যুক্ত হব। একটা হচ্ছে পুরুলিয়ার মানুষের জন্য পানীয় জল, জাইকা প্রজেক্ট মানবাজার। তারপরে অমিত মেটালিক্সের পুরুলিয়াতে রঘুনাথপুরে কারখানার ভূমি পূজন। সেখানে তো অনেক লোকজন থাকবে, সেখানে বলার সুযোগ পাবো, বলবো। বাকি সরকারের পক্ষ থেকে এমনি সোশ্যাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া আমরা জানাবো যে 100 দিনের মধ্যে আমাদের মানে উদ্যোগ এবং অ্যাচিভমেন্ট, এই সময়কালের মধ্যে তো আপনি বিরাট কিছু অ্যাচিভমেন্ট পাবেন না, কিন্তু প্রায়োরিটিটা যেটা সরকারের ছিল সেগুলো আমরা তুলে ধরবো। আমাদের তো অনেক কিছু পরিষ্কার করতে করতে এগোতে হচ্ছে, কারণ অনেক অপরিষ্কার ছিল। হ্যাঁ, বলছি যে ওই অন্নপূর্ণা যোজনায় যারা বাদ যাচ্ছেন তাদেরকে কি জানানো সম্ভব যে তারা কোন ক্রাইটেরিয়াতে বাদ গেলেন বা কেন বাদ যাচ্ছেন? সেটা কি কোনোভাবে তাদেরকে বলা সম্ভব? পোর্টাল চালু যখন হবে, এখন তো 31শে জুলাই অবধি পোর্টাল হয়েছে, 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরো 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে, তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল, সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা, গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম, পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়, শুধু কর্পোরেশন এলাকাতে। ধরুন কলকাতাতে যার 50 শতক মানে জমি আছে, হাফ একর, কলকাতার উপরে মানে এই কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়।
তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। এর ফলে অনেকেই, তাছাড়া ওদের ওই আপনার ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, সেগুলো রেকটিফিকেশন করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট। আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো, মানে কমপ্লেন সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো অ্যাপ্রক্স আপনার 1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন, এবং মেজরটাই আমি পাওয়ার মতো জায়গায় আছে। আর অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, একটু মানে যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল। আগের সরকার যেটা করেছিল, পুরুষদের দিয়ে দিয়েছিল, 3 লক্ষ পুরুষকে দিয়ে দিয়েছিল, এবং ওরা যখন প্রথম শুরু করে 500 টাকা, এটা রেগুলারাইজ করতে 9 মাস লেগেছিল, এবং 2024-এ যখন 500 টাকা 1000 করলো, তার আগে পর্যন্ত 1,52,00,000 মতো লোক পেত। অতএব একদম যেমন ভাবে কিছু জনকে দিয়ে বলছিলাম না, গেল রব তুলেছিল, এরা আমাদেরকে ভোট দেয় না। আমি নামগুলো বলছিলাম, শেখ গোলাপ, নুরুল ইসলাম, মেহবুবউদ্দিন, এরাই বেশি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, এরা আমাদের ভোট দেয় না, মানে ভোট দেয়নি, এদের ভোট আমরা আশাও করি না।